ভয়েস অফ মৌসুম, অদৃশ্যের রহস্য। বুকে কারো হাতের স্পর্শে ঘুম ভেঙে গেল তৃষার। চোখ খুলে কেউ একজন তৃষার উপর ঝুঁকে আছে দেখে হৃদস্পন্দনের হার এত বেশি বেড়ে গেল যে মনে হচ্ছে ভয়ে হৃৎপিণ্ডটা এখনই ফেটে যাবে, চিৎকার দিতে যাবে। এমন সময় তৃষার উপর ঝুঁকে পড়া ব্যক্তি হাত দিয়ে তৃষার মুখ চেপে ধরে ফিসফিস করে বলল, আরে আমি, তুমি চিৎকার করলে প্রেমিকার প্রেমের মতো খেতে এসে পাবলিকের ধোলাই খেয়ে হাসপাতালে যেতে হবে। ডিম লাইটের মৃদু আলোয় চোখ বড় বড় করে ঝুঁকে পড়া ব্যক্তির চেহারা দেখে তৃষা বোঝার চেষ্টা করছে কণ্ঠ শুনে যাকে মনে হচ্ছে আসলে সে কিনা। এক হাত দিয়ে সুইচ টিপে টেবিল ল্যাম্প জ্বালানোর চেষ্টা করলো তৃষা, কিন্তু বিদ্যুৎ থাকতেও টেবিল ল্যাম্প জ্বলল না। আরো ভালো করে দেখে মুখের ওপর থেকে হাত ছেলে সরিয়ে ফিসফিস করে বলল, আকাশ তুমি এত রাতে আমার ঘরে? আকাশ ফিসফিস করে বলল, ভালোবাসি তোমায়, যাবো কি অন্য কারো কাছে? আকাশ তাই বলে এভাবে নয়তো কিভাবে তৃষা? আকাশ, বিয়ের আগে কোনোভাবেই এতটা কাছাকাছি আসা ঠিক নয়, কিন্তু মন তো তোমার কাছে পেতে চায় ব্যাকুল তৃষা। তোমায় মন ভরে আদর করার ইচ্ছেটা আমায় পাগল করে তুলেছে যে। এভাবে এমন প্রবল ইচ্ছে নিয়ে দিন অতিবাহিত হতে থাকলে আমি পাগল হয়ে যাব। তাই ভুল হলেও এই ভুলটা আমি জেনে শুনেই করতে এলাম, নয়তো হতাশায় মরে যাব তৃষা। তাই বলে তুমি আমার বুকে হাত দিবা আকাশ, এটা কোনোদিন কল্পনা করতে পারিনি তৃষা। তোমার সবটাই তো আমার, তুমি তো আমার। শুধু বিয়ের জন্য আর কতদিন দূরে সরে থাকা যায় বলো? বিয়ে তো আমরা করবো, তার আগে তোমাকে একান্তে কাছে পেতে ইচ্ছে হলে কি করবো বলো? তাই বলে বিয়ের আগে সব? চুপ করো তৃষা, বিয়ের পরে যেটা হবে ইচ্ছার প্রবল চাপে সেটা এখন হলে দোষের কি? আর কেউ তো জানবে না, শুধু তুমি আর আমি। না, একদম এসব হবে না বলে দিচ্ছে আকাশ। তৃষার কথা শেষ হবার আগে আকাশের ঠোঁট ছাপিয়ে পড়ল তৃষার ঠোঁটে। কিছুক্ষণ আকাশকে সরিয়ে দেবার চেষ্টা করে অবশেষে জৈবিক চেতনার কাছে হার মানতে বাধ্য হলো তৃষা। এবার আকাশের ঠোঁটের স্পর্শ বেশ উপভোগ করছে সে। জীবনে প্রথম একান্তে কারো স্পর্শে নিজের বিবেক বুদ্ধি হারিয়ে মুহূর্তগুলো খুব মধুময় মনে হচ্ছে তৃষার। অন্যরকম এক ভালো লাগায় ভাসতে শুরু করেছে তৃষার দেহ মন, এবং অজানা এক উত্তেজনায় পুরো শরীরটা কিছু পাবার আশায় মৃদু কাঁপছে। আকাশ আবারও আলতো করে তৃষার স্তরে হাত রাখল, কিন্তু আশ্চর্যের বিষয় এবার আর তৃষা বারণ করতে পারল না। কোন এক অজানা ভালো লাগার বশে আকাশের স্পর্শ পেতে তৃষার দেহ মন আরো ব্যাকুল হয়ে উঠল। তৃষাও শক্ত করে আকাশকে জড়িয়ে ধরে এই মুহূর্তের সবটুকু উপভোগ করছে। শরীরের বিভিন্ন স্থানে আকাশের হাতের স্পর্শ অজানা অপরিচিত এক আনন্দের ঢেউ তুলে দিয়ে যাচ্ছে। তৃষা পুরোপুরি ডুবে আছে আকাশের মাঝে। আকাশ ধীরে ধীরে তৃষার শরীর অনাবৃত করতে শুরু করল। তৃষা আর বাধা দেবার মতো অবস্থায় নেই। আকাশের সবকিছু আজ এত ভালো লাগছে, যা করছে করুক না। তৃষা নিজেকে পুরোপুরি মেলে ধরে উজাড় করে দিল সবকিছু। আকাশও নিজের উদ্দেশ্য হাসিল করতে মত্ত হয়ে ঝাঁপিয়ে পড়ল। প্রথম তৃষার ইচ্ছায় হলেও পরে আরো কয়েকবার তৃষার ইচ্ছার বিরুদ্ধে মেলামেশা করলো আকাশ। অবশেষে ক্লান্ত দেহ নিয়ে তৃষা কখন ঘুমিয়ে পড়ল নিজেও জানে না। সকালে ঘুম ভাঙল দেরিতে তৃষার। উঠে বসতে যাবে এমন সময় শরীরে খুব ব্যথা অনুভব করলো তৃষা। পাশে থাকা জামা কাপড় টেনে গায়ে দিয়ে কোনো মতে উঠে বসে টেবিলে রাখা জগ থেকে এক গ্লাস পানি খেয়ে রুমের দরজার দিকে চোখ পড়তে ভীষণ চমকে গেল তৃষা। দরজার ছিটকিনি তো ভেতর থেকেই দেওয়া আছে। তাহলে আকাশ কিভাবে গেল? জানলা দিয়ে যাবার উপায় নেই, তাহলে গেল কিভাবে? তাহলে সবকিছু স্বপ্ন ছিল? না, তেমন হলে বিবস্ত্রই বা কেন? তৃষা উঠে রুমের সবখানে চেক করলো আকাশ কোথাও লুকিয়ে আছে কিনা, কিন্তু ব্যর্থ। রুমে তৃষা ছাড়া কেউ নেই। ভীষণ অবাক তৃষা, তাহলে সব কি করে সম্ভব? ধীরে ধীরে তৃষার মনে পড়লো আকাশের বাড়ি তৃষাদের বাড়ি থেকে অনেক দূরে, প্রায় 5 ঘন্টার পথ। তাহলে এভাবে হুট করে এসে আবার চলে যাওয়া, পুরো বিষয়টা কেমন ঘোলাটে মনে হচ্ছে তৃষা। আকাশকে কল দিলেই নিশ্চিন্ত হওয়া যাবে। ফোন হাতে নিয়ে আকাশকে কল দিল তৃষা। ইচ্ছের বিরুদ্ধে অথবা যে কোনো উপায়ে বাধ্য করে শারীরিক মেলামেশা ধর্ষণ সমতুল্য আকাশ। তৃষার কল রিসিভ করতে আকাশকে কথাগুলো বলল তৃষা। ফোনের ওপাশ থেকে আকাশ বলল, কথা সত্য জানো, বিয়ের আগে শারীরিক মেলামেশাও ঠিক না। কথা সত্য তৃষা, কিন্তু তুমি আমায় হঠাৎ এসব বিষয়ের উপর ক্লাস করাচ্ছ কিসের জন্য? আকাশ, তুমি বলেছিলে বিয়ের আগে এসব কিছু হবে না। হ্যাঁ বলেছি, এর জন্যই সম্পর্কের এতগুলো দিন অতিবাহিত হওয়ার পরেও চুমু এবং জড়িয়ে ধরা ছাড়া আর কিছুই করিনি। তাহলে গতকাল রাতে কি করলে? গত রাতে এনজয় করলাম প্রচুর। প্রথমবার ঠিক আছে, তারপর আমি বারণ করার পরেও শারীরিক মেলামেশা কেন করলে এতবার? তার মানে কি মনে মনে লুকায়িত আমার শরীরের প্রতি লোভ তোমার? এবার তৃষার কথা শুনে আকাশের ভিড়মি খাবার পালা। শরীর লইয়া টানাটানি মেলামেশা তো দূর কি বাদ, তাও আবার গত রাত। আসলে বন্ধুর বার্থডে পালনে গত রাতে বন্ধুর বাসায় ছিল সারা রাত আকাশ। সব বন্ধুরা মিলে আনন্দ আড্ডাবাজি করতে করতে সকাল। কিন্তু তৃষা এসব কি বলছে? আকাশ বলল, তৃষা, খাইলাম না শুইলাম না জরিমানা দিব ফাও। মানে কি আকাশ? মানে কি আবার? একটা নিষ্পাপ ছেলের নামে কি সব মিথ্যা অপবাদ দিচ্ছ তুমি? মিথ্যা অপবাদ মানে? কাল যা কিছু করলে ওসব কি তবে? উনি আবার নিষ্পাপ?
তৃষা, এই শীতে কি সব উষ্ণ কথাবার্তা এগুলো? মনে হয় স্বপ্নে দেখেছো কিছু। আর স্বপ্নে কেউ কারো গরু পিটিয়ে মারলে আসামি হয় কোনোদিন? আকাশ, সকাল থেকে আমার প্রচন্ড শরীর ব্যথা, পেন কিলার খেয়ে নাও। শরীর ঠিক নেই তাই হয়তো ভুলভাল বলছো। তোমার কথা অনুযায়ী বলছি, আমি গত রাতে অন্যান্য আরো কয়েকজন বন্ধু রিহানের বাসায় ছিলাম। বিশ্বাস না হলে পুরো রাতের ভিডিও ধারণ করা আছে, তুমি চাইলে এনে দেখাতে পারি। না থাক আকাশ, আসলে আমার শরীরটা ভালো নেই। কল কেটে দিয়ে তৃষা চিন্তায় ডুবে গেল। আকাশ যদি না হয় তবে গত রাতে তৃষার সাথে শারীরিক মেলামেশা কি করলো? মেলামেশা যদি না হয় তবে সকালে তৃষা বিবস্ত্র ছিল কেন? শরীরের বিশেষজ্ঞ এমন ব্যথা হয়ে আছে কেন? কি হচ্ছে তৃষার সাথে এসব? দরজায় খটখট শব্দ। তৃষা উঠে গিয়ে দরজা খুলে দিল। ছোট বোন আহি রুমে ঢুকে বলল, এই যে রাজকুমারী, খালি খাওয়া আর ঘুম। সকাল থেকে আম্মু আমাকে দিয়ে থালা বাসন ঘষিয়ে মাজিয়ে জিন্দেগি যে বরবাদ করে দিচ্ছে তার কোনো খবর আছে? না, তোদের এই সংসারে আর থাকা হচ্ছে না। তৃষা হেসে ফেলে বলল, কই যাবি, জামাই বাড়ি? আহি বলল, সেই কপাল কি আর আছে মোর? বড় আপচ্চাকে বিদায় না করা পর্যন্ত আর নিষ্পাপ জামাইয়ের চাঁদ মুখ দেখা হচ্ছে না। তোকে জলদি বিয়ে দিয়ে ভাগাতে হবে বড় বদ। আমি তোর প্রবলেম, তাই না আহি? আহি তৃষাকে জড়িয়ে ধরে বলল, আমার বুকের ভেতর যদি কলিজা থাকে সেটা পুরোটাই তুই আপু। কিন্তু দেবর দেখে বিয়ে না করলে কলিজা অপারেশন করে নেটওয়ার্ককে বাইরে ফেলে দিব কইলাম। তৃষা আবারও হেসে ফেলে আহির গাল টেনে দিয়ে বলল, পাকনা বুড়ি একটা। আহি রুম থেকে বেরিয়ে চলে গেল। তৃষা উঠে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে আতকে ওঠে। আয়নার সামনে থেকে সরে গেল। কি ভয়ঙ্কর! আয়নার নিজের যে প্রতিচ্ছবি তৃষা দেখলো নিজের, সেটা কি আহিও দেখেছে? দেখলে তো ওর রিয়েক্ট করার কথা ছিল। ভয়ে ভয়ে তৃষা আবারও গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নগ্ন প্রতিচ্ছবি দেখে আবারও ভীষণ চমকে গেল তৃষা। অথচ তৃষার গায়ে জামা আছে ঠিকই। আয়নায় দেখা যাচ্ছে তৃষার বুকে ও গলার কাছে লাল হয়ে থাকা লম্বা লম্বি চিকন সরু আঁচড়ের দাগ। তৃষা আবারও আয়নার সামনে থেকে সরে গিয়ে ওড়নাটা আরো ভালো করে জড়িয়ে পুনরায় আবার আয়নার সামনে এসে দাঁড়াতেই আবার সেই একই দৃশ্য। আয়নায় যে তৃষাকে দেখা যাচ্ছে সে পুরোপুরি নগ্ন। তৃষা ভীষণ ঘাবড়ে গিয়ে কৌতূহল মেটাতে আয়নায় হাত দিয়ে স্পর্শ করবে এমন সময় মনে হলো পেছন থেকে কেউ ফু দিয়ে তৃষার ঘাড়ের কাছে চুলগুলো উড়িয়ে সামনে ফেললো। তারপর মনে হলো তৃষার পিঠ থেকে হাত বুলোতে বুলোতে কেউ তার বুক স্পর্শ করলো। কিন্তু কে সে? কেউ নেই, অথচ কেন অনুভব হচ্ছে এই অদৃশ্য স্পর্শ? তৃষার শির দ্বারা পেয়ে যেন ভয়ের শীতল স্রোত নেমে গেল। নড়াচড়া করার শক্তি যেন বিন্দুমাত্র নেই তার শরীরে। মুখ দিয়ে শব্দ বের করতে চেয়ে ব্যর্থ তৃষা। এবার মনে হচ্ছে সেই অদৃশ্য কেউ তৃষাকে হাওয়ায় ভাসিয়ে এনে ধীরে ধীরে বিছানায় শুয়ে দিল। শরীর ভীষণ ভারী লাগছে তৃষার। সেই অদৃশ্য স্পর্শ এখন তৃষার শরীরে বিশেষ বিশেষ অঙ্গে অনুভব হচ্ছে, অথচ বাধা দেবার মতো কোনো শক্তি তৃষার নেই। ভয়ে গলা শুকিয়ে পেটে চৌচির হবার উপক্রম। হঠাৎ দরজা খুলে আহি রুমে প্রবেশ করতেই সে অদৃশ্য শক্তি গায়েব। তৃষার শরীর হালকা হয়ে গেল মুহূর্তেই। সবকিছু স্বাভাবিক। তৃষা উঠে বসলো। আহি দাঁত কটমট করে বলল, সারাদিন শুয়ে থাকেন মহারানী ভিক্টোরিয়া, আমি বরং ব্লেন্ডারে ভাত তরকারি জুস করে এনে পাইপ দিয়ে আপনাকে গিলাবো। দিন রাত এমন ভাবে শুয়ে কাটাচ্ছে যেন ওনার বিয়ের বছর। তৃষা হেসে ফেলে হাত ধরে টান দিয়ে আহিকে টেনে এনে পাশে বসিয়ে কপালে একটা চুমু খেয়ে বলল, তোরা আমার বড় বোন হওয়া উচিত ছিল পাকনা বুড়ি। আহি ভেঙচি কেটে বলল, বয়সে বড় হলেই হয় না তৃষাপু, ভার বার্তিক হওয়া লাগে। তৃষা আবারও হেসে ফেলে বলল, আচ্ছা আচ্ছা, তুই বেশি ভার বার্তিক বলেই সেদিন খাট ভেঙে পড়েছিলি, এবার বুঝলাম। তৃষাপু, হাওয়া কথা বাদ দাও, কাজের কথা শোনো। আচ্ছা বলো। তৃষাপু, আমি মনে হয় ক্রাশ খেয়েছি। হ্যাঁ। আহির কথা শুনে তৃষা হেসে অস্থির। তাই দেখে আহি বলল, প্রেম প্রীতি কোনো হাসাহাসির বিষয় নয় বদ, বি সিরিয়াস। ক্রাশ খাবার পর থেকে আমার অন্যান্য খাবারের প্রতি রুচি কমে গেছে আপু। আমার মনে হয় আই ইন লাভ, মুঝে প্যার হো গয়া। আমার মনে হয় ক্রাশ খেয়ে তোর বদ হজম হয়েছে, এখন ওর স্যালাইন খা আহি, বলে তৃষা আবার হেসে গড়াগড়ি খাবার উপক্রম। গম্ভীর ভাব ধরে আহির বলল, রোমিও মজনু ফরহাদ অথবা সম্রাট শাহজাহানের সামনে প্রেম নিয়ে এমন হাসাহাসি করলে নির্ঘাত তোরে সুরে চড়াইতো। ভাগ্য ভালো আমার সামনে হেসে পার পেয়ে গেলি। তৃষা আবারও হেসে ফেলে বলল, ফিডার খাওয়া ভালো করে ছাড়তে পারলি না, তার আগে ক্রাশ খাওয়া শুরু। তোর পেটে এত কথা থাকে কোথায় আহি? আর ইম্পোর্ট করছিস কোথা থেকে? আহি মেজাজ খারাপ করে বলল, মায়ের পেটের বড় বোন না হলে এতক্ষণে সম্পর্ক ছিন্ন করে আহি তার প্রেম নিয়ে ভিন্ন হয়ে যাইত। বাচ্চা গেলি আপু। তৃষা বলল, প্রেমের জন্য বোন বিসর্জন? কে তোর মনের গলির ক্রাশ খাওয়া শাহরুখ খান বলতো শুনি? লজ্জামাখা মুখে আহি বলল, পাশের বাসার কিসলু ভাইয়া আমার হৃদয় করেছে চুরি। সে আমার রোমিও, আমি জুলিয়েট হইয়া তার পেছনে পাংখার মতো ঘুরি। তোর কথা শুনে আমি শিহরিত আহি বুড়ি, বলে আবারও তৃষা হেসে অস্থির। হাসি কন্ট্রোল করে তৃষা আবারও বলল, সব শেষে কিসলুকানা তোর মনের মহল্লার শাহরুখ খান? আহি কটমট করে বলল, হাসতে থাক, কিসলুর দেয়া পিঙ্ক কালারের লিপস্টিক ঠোঁটে মেখে বারান্দায় দাঁড়াতে হবে। সে বলেছে ইলেকশনে মার্কা যদি হয় ঠোঁট, সে নিজেই দেবে লক্ষ কোটি ভোট।
কথা শেষে আহি উঠে তৃষার রুমের আয়নার দিকে এগিয়ে যেতে তৃষা পেছন থেকে আহিকে টেনে ধরে বলল, তোর রুমের আয়নার সামনে গিয়ে সাজুগুজু খরচা, আমার আয়নায় না। আসলে আয়নার সেই রহস্যের জন্যই তৃষা এমন বলেছে। আহি বলল, কেন? আমি তোমার আয়নার সামনে সাজুগুজু করলে কি আয়না ঝাপসা হয়ে যাবে নাকি? যত সব। কথা শেষ করে আহি আয়নার সামনে দাঁড়ানোর আগেই আয়না ঝাপসা হয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে ঝাপসা দেখে আহি বলল, আয়নার চেহারাই তো স্পষ্ট দেখা যাচ্ছে না। লিপস্টিক ঠোঁটের বদলে নাকে মেখে ফেললে কৃষ্ণু কানা আমার এই কানা ভেবে সম্পর্ক ছিন্ন করে ভিন্ন মেয়ের প্রতি দুর্বল হয়ে গেলে সমস্যা। আমি আমার রুমে যাই। আহি হন হন করে হেঁটে চলে গেল। তৃষা আয়নার সামনে এসে দাঁড়াতেই আয়না আবার পরিষ্কার। প্রচন্ড কৌতূহল নিয়ে তৃষা আয়নায় হাত দিয়ে স্পর্শ করবে এমন সময় হঠাৎ আয়নায় তৃষার পেছনে কেউ দাঁড়িয়ে আছে দেখে ভয়ে আঁতকে উঠল তৃষা। ভয়ে ভয়ে পেছন ফিরে তাকিয়ে দেখলো কেউ নেই। আবার আয়নার সামনে তাকিয়ে দেখলো তৃষার পেছনে হুবহু আকাশের মতো কেউ দাঁড়িয়ে আছে। ভয়ে থরথর করে কাঁপছে তৃষার শরীর। কাঁপা কাঁপা হাত দিয়ে আয়নায় স্পর্শ করতে তৃষা আয়নায় স্পর্শ করতে আয়নার ভেতর থেকে দুটো হাত বের হয়ে তৃষার হাত শক্ত করে ধরল। ভয়ে তৃষা চিৎকার দিতেই আহি ছুটে আসলো এবং আহি আসা মাত্র সবকিছু স্বাভাবিক। তৃষাকে আতঙ্কিত দেখে আহি বলল, কি হয়েছে আপু? আহি কাঁপা কাঁপা গলায় বলল, তেলাপোকা উড়ে এসে গায়ে পড়েছিল রে। আহি হা হা করে হেসে বলল, তাতে এমন ভয় পেয়েছ যেন ইন্ডিয়ার পাকিস্তানের উদ্দেশ্যে ছোড়া কামান তোর গায়ে এসে পড়েছে। তৃষা আবার বলল, শুরু হয়েছে পাকনামি। আহি বলল, তো কি? তেলাপোকার ভয়ে তোর যে অবস্থা, মনে হচ্ছে চেপে ধরে তোকে কেউ হিরো আলমের গান শুনিয়েছে। শুধু ফিগারে না আপু, জিগারে বড় হ, সাহস বাড়াও। ফিডার খাওয়া বাচ্চাদের মতো বিহেভ করিস না। কথা শেষে আহি হাসতে হাসতে চলে গেল। আহি যাবার পরে তৃষা আয়নায় দেখা সেই আকাশের উদ্দেশ্যে বলল, আপনি কে? কেন আমার সর্বনাশ করছেন? কি চাই আপনার? অদৃশ্য কিন্তু মিষ্টি একটা কণ্ঠস্বর বলে উঠল, আমি আসি। তৃষা বলল, কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না কেন? কারণ আমি তোমাদের মতো মানুষ নই। তাহলে কি আপনি অমানুষ? না, মানে অমানুষ কেন হব? আমি তোমাদের মতো মনুষ্য জাতি নই, আমি জিন জাতি। এই কথা শুনে তৃষা আরো ঘাবড়ে গেল। ভয় ভয় বলল, আপনি আমার সামনে আসুন, আমি দেখতে চাই। আশিক আকাশের রূপ ধারণ করে পেছন থেকে দৃশ্যমান হয়ে তৃষাকে জড়িয়ে ধরে বলল, এই যে আমি। তৃষা ঘুরে দাঁড়িয়ে বলল, আপনি আকাশের রূপ ধারণ করেছেন কেন? কারণ আকাশ তোমার প্রিয়জন, তাই ওর রূপ ধারণ করলাম যাতে একটু হলেও তোমার ভয় কমে। আপনি কি চান? চাই পরিমণির জন্য। তুমি দিতে পারবে? আশিকের কথা শুনে তৃষা ভয়ে ভুলে হেসে ফেলে বলল, পরিমণিকে চেনেন? চিনব না কেন? সেও তো জিনের বিপরীত পরি। সমস্যা হলো সে ডানা কাটা পরি। তৃষা আবারও হেসে ফেলে বলল, বাহ বাহ, মনুষ্য জাতি ছাড়িয়ে পরিমণি দেখছি জিন জাতির কাছেও ফেমাস। আশিক বলল, এসব তোমার ভয় কাটানোর জন্য বলেছি তৃষা। আপনি আমার কাছে কি চান তবে? আমি তোমার কাছে তোমাকে চাই। মানে মানে তোমাকে আমার ভালো লেগেছে। কেন? জিনের দেশে কি পরীর অভাব পড়েছে? একটা পরীর অভাব, যেটা জিনের দেশে নেই, সেটা তুমি। জানো, তোমাকে দেখার পর থেকে এখানে আছি তোমার আশেপাশে সবসময়। তাহলে সেদিন আকাশের রূপ ধরে আপনি আমার সাথে শারীরিক মেলামেশা কেন করলেন? এটা কোনো ভালো উদ্দেশ্য হতে পারে না। তৃষা, তোমাকে পেতে চাওয়ার প্রবল আকাঙ্ক্ষা থেকে ভুলটা হয়ে গেছে, কিন্তু সত্যটা হলো আমি তোমায় বিয়ে করতে চাই। বাহ, শাক দিয়ে মাছ টাকার চেষ্টা, তাই তো? বিয়ে করার কি দরকার? আপনি তো আমাকে বসে এনে যখন যা খুশি করতে পারেন। আমার বাধা দেবার মতো শক্তিটুকুও থাকে না। ইচ্ছে মতো লুটে পুটে নিতে পারেন। জিনটাও এত খারাপ হয় জানতাম না। তৃষা, আমি তোমায় বিয়ে করব, এটাই ফাইনাল। মানুষের মতো প্রেমে ফেলে ভুলিয়ে ভালিয়ে শরীর লুটে ব্রেকআপ করে চলে যাবার মতো বদ আমি নই। ইহকাল পরকাল আমি যেন তোমার হই। বাহ বাহ, কথা তো ভালোই জানেন দেখছি। তোমার মন পাবার জন্য জিন টিউবে কথা শেখার ভিডিও দেখি রোজ। জিন টিউব মানে মানে তোমাদের যেমন ইউটিউব, জিনদের তেমন জিন টিউব। মজার তো। আশিক এবং তৃষা খাটের উপর বসে কথা বলছে এমন সময় হঠাৎ করে আহি রুমে ঢুকে পড়ল। আশিক আর গায়েব হবার সুযোগ পেল না, আকাশের রূপে বসে রইল। আহি আকাশ রূপে আশিককে দেখে তৃষাকে বলল, ও বাবা, তলে তলে এত দূর। রোমিওকে রুমে ডেকে প্রেমের রিমিক্স কাওয়ালি হচ্ছে বুঝি তৃষা আপু? বাহ, ভালোই। তারপর আহি আশিকের সামনে গিয়ে আশিকের কান ধরে টেনে বলল, দুলা ভাই, আপনিও তো দেখতেছি বদ প্রোম্যাক্স। বিয়ের আগে হবু বউয়ের রুমে এসে চাকুম চুকুম। আশিক ভাবাচাকা খেয়ে ইয়ে মানে বলতে বলতে তৃষার দিকে তাকালো। তৃষা হেসে আসতে আহিকে দেখিয়ে আশিক তৃষাকে বলল, ইহাকে বলে পাকনা। আশিক আহিকে বলল, এই পাকনা, কান ছাড়ো আমার। আশিকের মুখে পাকনা শব্দটা শুনে আহি আরো খেপে গিয়ে আশিকের দুই কান ধরে বলল, আমি পাকনা তাই না? দেখাচ্ছি মজা। আমাকে চকলেট ঘুষ না দিয়ে প্রেম? আশিক দিকবিদিক শূন্য হয়ে আকাশের রূপ ছেড়ে নিজের রূপ ধারণ করলো। এদিকে আকাশের চেহারা চোখের সামনে পাল্টে যাওয়ায় আহি হালকার উপরে ভিমড়ি খেয়ে ফ্লোরে পড়ে গেল। আশিকের চেহারা দেখে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে আছে তৃষা আশিকের দিকে। এর আগে এত সুন্দর কাউকে দেখেনি তৃষা এই জীবনে। তৃষাকে তাকিয়ে থাকতে দেখে আশিক বলল, আমাকে পরে দেখলেও চলবে, আগে পাকনাকে দেখো। তৃষা হেসে ফেলে বলল, ওর নাম পাকনা নয়, আশিক। ওর নাম আহি।
পাকা পাকা কথা বলে তাই পাকনা ডাকি। তৃষা আহির মুখে পানি ছিটিয়ে দিতেই আহির হুঁশ ফিরল। আহি উঠে আশিকের দিকে তাকিয়ে তৃষাকে বলল, আপারে খাবার দাবার বাদ দিয়ে এমন পোলা রূপে ক্রাশ খাইয়া জীবন কাটানো সম্ভব? কে এই বহুরূপী বালক? তৃষা বলল, এই বালক মানুষ নয়, ও জিন, ওর নাম আশিক। এই কথা শুনে আহি কাপা কাপা গলায় বলল, তাহলে আপা তোমরা কথা বলো, আমি আরেকবার ভিমরি খাই। কথা শেষে আহি আবার অজ্ঞান। আশিক অবাক হয়ে বলল, কিছু না খেয়ে আহি আবার অজ্ঞান হয়ে গেল তৃষা? ও তো বললো ভিমরি খাবে, সেটা না খেয়ে অজ্ঞান হলো যে? আশিকের কথা শুনে তৃষা হাসতে হাসতে বলল, ভিমরি এক ধরনের অদৃশ্য খাবার আশিক, অতিরিক্ত ভয় পেলে সারপ্রাইজ হলে মানুষ ভিমরি খায়। আশিক বলল, অদ্ভুত খাবার তো। তৃষা হেসে অস্থির। হাসি কন্ট্রোল করে তৃষা বলল, আশিক এবার আমার কিছু সিরিয়াস কথা শোনো এবং অবশ্যই বোঝার চেষ্টা করবে। তুমি জিন হয়ে আমার সঙ্গে শারীরিক মেলামেশা করেছো আশিক। এই বিষয়ে ঠিক কিভাবে ব্যাখ্যা করবো জানি না, কিন্তু বড় কথা হলো আমি আকাশকে ভালোবাসি। ও এসব জানলে মনে অনেক কষ্ট পাবে। আমি চাই না ভালোবাসার মানুষটাকে কষ্ট দিতে। যা হবার হয়ে গেছে। জিন দ্বারা হেস্তনেস্ত হলে সমাজে অতটা প্রভাব পড়ে না। তুমি চলে যাও আশিক। কথাগুলো তৃষা বলল আশিককে। আশিক মাথা চুলকে বলল, জিন দ্বারা হেস্তনেস্ত মানে? হেস্তনেস্ত কি? মানুষ যে কত আজগুবি শব্দ ব্যবহার করে। আশিকের কথা শুনে তৃষা হেসে ফেলে আবার গম্ভীর হয়ে বলল, তুমি কুকর্ম করতে পারো আবার হেস্তনেস্ত বোঝো না? আচ্ছা তৃষা, আমার ভুলের জন্য আমি অনুতপ্ত, দুঃখ প্রকাশ করছি আমি। আশিক তুমি চলে যাও, সেটাই বেটার হবে। তৃষা, আমি চলে যাবার জন্য আসিনি, আর ছেড়ে যাবার জন্য ভালোবাসিনি। বাহ বাহ, পূর্বজন্মে রবি ঠাকুরের নিকটাত্মীয় ছিলেন মনে হয়। তৃষা সিরিয়াস হও। তোমায় ভালোবাসি বলেই এতদিন পর্যন্ত একটা মুহূর্তের জন্য আমি চোখের আড়াল করিনি। মানে? অসভ্য একটা। অসভ্যতা আমি কি করলাম তৃষা? একটা মুহূর্তের জন্য চোখের আড়াল করনি মানে? মানে আমি গোসলে গেলে, বাথরুমে গেলেও? কি সব বলো তুমি তৃষা? তো কি লুচ্চা জিন একটা? আমি তোমাকে ভালোবাসি তৃষা। তোমায় বিয়ে করাই আমার একমাত্র লক্ষ্য। যেটা ভুল হয়ে গেছে সেটা বাদ দাও। তোমরা মানুষরা কজন মনের টানে প্রেম করো বলো তো? শরীরের প্রতি চাহিদাই তো বেশি থাকে তোমাদের। কদিন প্রেম ভালোবাসার অভিনয় করে শারীরিক মেলামেশা হয়ে গেলে আগ্রহ শেষ, তারপর ছেড়ে চলে যাওয়া। বেশিরভাগ প্রেমের শেষ পরিণতি শারীরিক মেলামেশা পর্যন্ত। কিন্তু প্রেম মানে আজীবনের একটা উদ্যোগ, ভালোবেসে একে অপরকে সারা জীবন জড়িয়ে রাখার বন্ধন। এটা কজন মানে বলো? আশিকের হাসিতে আর কথায় ভীষণ মুগ্ধ তৃষা। তৃষা বলল, আশিক তুমি নিজেও জানো না তুমি জিন জাতি, আমি মানুষ জাতি। তার চেয়ে বড় কথা, আমি আকাশকে ভালোবাসি। আশিক মুখ মলিন করে উচ্চস্বরে বলল, তুমি আকাশকে ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। এদিকে ভিমরি খেয়ে পড়ে থাকা আহি হুঁশ ফিরতেই উঠে দাঁড়িয়ে আশিককে বলল, ভালোবাসেন ভালো কথা, সেটা পুরনো বাংলা ছায়াছবির মতো 3বার বলা লাগে কিসের জন্য? একবার বললেই হয়। আমার বোন বয়রা না যে একবার বললে শুনবে না। এদের ভালোবাসার ঠেলায় ভিমরি খেয়েও শান্তি নেই। আহির কথা শুনে আশিক এবং তৃষা হেসে অস্থির। আহি আবার বলল, আমার বোনের এতটা দুর্দিন আইলো যে ভূতের মুখে ভালোবাসি শুনতে হয়। আশিক ভেবাচাকা খেয়ে গেল আহির কথায়। তৃষা হেসে ফেলে বলল, আহি ও ভূত নয়, জিন। আহি বলল, ভূত হইলেও আপত্তি নাই। ভূত যদি এরকম কিউট হয় তাহলে জাতি তাকে দুলাভাই হিসেবে মানতে রাজি। তৃষা হেসে ফেলে বলল, তুই একটু থাম এবার। আহি বলল, থামতে চকলেট লাগবে। এত কিউট জিন মনে হয় ফুচকার সাথে মিশিয়ে খাই। বাপরে কি মারাত্মক সুন্দর। আহির কথায় ভীষণ খুশি হলো আশিক। সামনের দিকে হাত বাড়াতেই আশিকের হাতে কতগুলো চকলেট দৃশ্যমান হলো। তাই দেখে চকলেটগুলো লুফে নিয়ে আহি বলল, পয়সা খরচ ছাড়াই যখন তখন এরকম প্রিয় জিনিস হাজির করা পোলা হাতছাড়া করিস না আপু। আমি বড় হইলে পৃথিবী ছেড়ে ভাগ্যে যেতাম এই জিন বেড়াগুলো, শুধু চকলেট খাইতাম। তৃষা হেসে হেসে বলল, তয় এখনই এই জিন বেড়ারে লইয়া ভাগ। বড় হইলে বিয়া করিস দুজন। তৃষার মা আসছে দেখে আশিক অদৃশ্য হয়ে গেল। তৃষার মা রুমে ঢুকে বলল, কিরে কিছুক্ষণ আগে ভালোবাসি ভালোবাসি বলে চিল্লাইলো কেন? তৃষা থতমত খেয়ে বলল, ইয়ে মানে আম্মু, আহিকে একসাথে এতগুলো চকলেট দিয়েছি তো, তাই আবেগে ভালোবাসি বলে ছেঁচড়ার মতো চিল্লাইছে। আম্মু আহির দিকে তাকিয়ে বলল, পিচ্চি বান্দর একটা। আম্মু চলে গেল। আহি ভ্রম কুচকে তৃষাকে বলল, বদনামের কাঁঠাল আমার মাথায় ভাঙতে হবে তাই তো? আশিক দৃশ্যমান হলো। তৃষার ফোনের আকাশে কল বেজে উঠল। তৃষা রিসিভ করতেই, তৃষা তুমি বললে আমি তোমার সাথে শারীরিক মেলামেশা করেছি, তাও তোমার ইচ্ছার বিরুদ্ধে। আসলে সেদিন সারা রাত বার্থডে পার্টি শেষে শরীর ক্লান্ত এবং চোখে ঘুম ছিল বলে তোমার কথাটায় অত গুরুত্ব দিতে পারিনি। পরে বিষয়টি সিরিয়াস মনে হলো। এবার বলো তো বিষয়টি কি আসলে? তৃষা কল রিসিভ করতে আকাশ গড়গড় করে কথাগুলো বলল। তৃষা ভাবাচাকা খেয়ে গেল। এই মুহূর্তে কি বলবো ভেবে পাচ্ছে না। আশিক তৃষার পরিস্থিতি বুঝতে পেরে তৃষার কানের কাছে ফিসফিস করে বলল, স্বপ্ন। তৃষা ফোনে আকাশকে বলল, ওই যে স্বপ্ন, স্বপ্নে এসে তুমি এসব করে গেলে দুষ্ট। আকাশ বলল, তোমার শরীরে ব্যথার কথা বললে সেটা কি করে সম্ভব? আসলে আকাশ ঘুমের ঘরে স্বপ্নে তোমার সাথে দুষ্টুমি করতে গিয়ে খাট থেকে পড়ে গিয়ে শরীরে ব্যথা হয়েছিল। যাই হোক তৃষা, তোমার কথাবার্তা কেমন অস্বাভাবিক লাগছে। শোনো, বিকেলে সেই কফি শপে এসো, একসাথে কফি খাবো, তোমারও ভালো লাগবে। আচ্ছা আকাশ, চেষ্টা করবো, বাই।
আকাশ কল কেটে দিলেই তৃষা আশিককে বলল, যত কিছু সব তোমার জন্য। আকাশকে মিথ্যা বলে ঠকালাম, ভালোবাসা এটা কাম্য নয়। আহি পাশ থেকে বলে উঠল, আপা সেই গানটা মনে আছে তো? তৃষা অবাক হয়ে বলল, কোন গান? আহি বলল যে, ওই যে বিধি তুমি বলে দাও আমি কার, সেই গানটা এখন তোর একটু পরিবর্তন করে গাইতে হবে। মানে কি বলছিস? মানে হলো গানটা তুই এরকম গাইবি, বিধি তুমি বলে দাও আমি কার, একটি জিন একটি মানুষ, দুজনেই একটি মনের দাবিদার। আহি পাকটামি না করে এখান থেকে যাতো। আহি আশিকের দিকে তাকিয়ে বলল, যত দোষ সব আপনার মিস্টার জিন নন্দ ঘোষ। আশিক থতমত খেয়ে বলল, মুই কি করছি আহি? আহি বলল, মুই কি করছি মানে? আপনার কারণে এত কিছু হচ্ছে। কেরে ভাই, মানুষ কোমায় গিয়াও পরি বিয়ে করার স্বপ্ন দেখে, আর আপনি সজ্ঞানে পরি ছেড়ে ছ্যাঁচড়ার মতো মানুষের পেছনে লেগে আছেন। আহি কি বলছো এসব? তো কি মনে তো হচ্ছে জিন দেশে পরিদের ইপ্রিজিং করে সেখান থেকে বিতাড়িত হয়ে এখানে এসে খাপটি মেরেছেন। আহি হালকা করে কয়েকটা বদ জিনের মাঝে ছেড়ে দিলেই বুঝবা, এত করলে চালাকি চালাকির জ্বালাকি। দেখেন, আপনাকে আমার সুবিধার মনে হচ্ছে না মিস্টার বদজিন। ও আচ্ছা তাই? আমি বধ হলে বারান্দা দাঁড়িয়ে পাশের ছাদের হ্যাংলা পাতলা কিস্তুর দিয়ে ফ্লাইং কিস ছুঁড়ে মারা মেয়েটা কি শুনি? আহি জিভে কামড় দিয়ে বলল, ইয়ে মানে 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 এসবের মানে কি? আশিক হেসে ফেলে বলল, এই বৃষ্টি ভেজা রাত, তোমাকে খুব একান্তে কাছে পেতে চাও আমার উত্তেজিত অস্থির মন কিসলু ছানেমান। কিসলুকে এমন মেসেজ লিখে পাঠানো মেয়েটি কি বদ নয়? আমি বদজিন হলে তুমি বদ আহি। আহি অনিচ্ছাকৃত হেসে আশিকের হাত ধরে বলল, হে যে জোর করে হইতে চাওয়া দুলা ভাই, আপনার জন্য তো দেখতেছি প্রাইভেসি নিজেই প্রাইভেসির সংকটে পড়ে যাবে। প্লিজ এই অধমের গোপন তথ্য এভাবে ফাঁস করে দিয়ে সর্বনাশ করবেন না। আহির কথা শুনে তৃষা এবং আশিক দুজনে হেসে ফেলল। আশিক হেসে ফেলে বলল, এই তো লাইনে আসছো সোনামণি। আহি ভেঙচি কেটে বলল, আপনি যে জিনিস লাইনে না এলে আইনে ফাঁসিয়ে কেলেঙ্কারিতে ভাসিয়ে দেবেন। বাবা গো বাবা। আহির কথা শুনে আশিক ও তৃষা দুজনে হেসে আসতে আহি রুম থেকে বেরিয়ে চলে গেল। বিকেলে তৃষা আহিকে নিয়ে বের হলো কফি শপের উদ্দেশ্যে। আকাশ যেখানে দেখা করতে বলেছে। আশিক অদৃশ্য হলে ওদের পিছু পিছু অর্ধেক রাস্তা যাওয়ার পরে আকাশ ফোন করে বলল, তৃষা আজ বাসায় কেউ নেই, বাসায় চলে এসো, আজ তোমার হাতে রান্না খাবো। আকাশের কথা মতে তৃষা আহিকে নিয়ে আকাশের বাসায় এসে উপস্থিত। তৃষাকে দেখে আকাশ লাভ ইউ বলে হাক করতে গিয়ে ব্যর্থ হলো। মনে হলো পেছন থেকে কেউ টেনে ধরেছে। আকাশ ভীষণ অবাক হলো, প্রকাশ করলো না। আহি হেসে ফেলে বলল, কি ব্যাপার আকাশ ভাইয়া, হাত বাড়িয়ে হাত করতে গিয়ে আবার রাগ করে ব্রেক মারলেন নাকি? আমি তো হাগে ভাগ বসাতে চাইনি। আকাশ ততমত খেয়ে তৃষাকে বলল, এই ট্যাপ রেকর্ডের সাথে আনা কি ভীষণ জরুরি ছিল তৃষা? কানের পর্দা লুজ হবে, তবুও ট্যাপ রেকর্ডার থামবে না। আহি হেসে ফেলে বলল, বোনকে পেতে চাইলে পর্দা তো ভালো, কানের মায়া ত্যাগ করতে হবে বলে দিলাম। সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে আহি পা পিছলে একবার পড়ে গিয়েও পড়ল না। মনে হলো কেউ ধরে আবার সোজা করে দাঁড় করিয়ে দিয়েছে। আহি বুঝতে পারলো এটা আশিকের কাজ। আহি মিষ্টি হেসে অদৃশ্য আশিকের উদ্দেশ্যে বলল, ধন্যবাদ বদ। আকাশ পেছনে ঘুরে দাঁড়িয়ে বলল, ধন্যবাদ বদ মানে কি আহি? আহি বলল, আপনাকে বলিনি। আকাশ চারপাশে তাকিয়ে আহিকে বলল, আশেপাশে তো আর কেউ নেই। আহি হেসে ফেলে বলল, তাহলে আপনিই বদ। আকাশ আবার রুমের উদ্দেশ্যে পা বাড়িয়ে বলল, এই মেয়ে আজ মগজ ফ্রাই করে ছাড়বে আমার। কিছুক্ষণ কথাবার্তা বলে আকাশ তৃষাকে বলল, তোমার হাতে খিচুড়ি খাবার ইচ্ছে আমার বহুদিনের, আজ তবে হয়ে যাক। আকাশের কথা শেষ হতে না হতে তৃষা ধরম করে একটা চর মারল আকাশের গালে। আকাশ ভীষণ অবাক হয়ে এবং ভরকে গিয়ে নিজের গালে চেপে ধরে অপলক দৃষ্টিতে তৃষার দিকে তাকিয়ে আছে। তৃষা নিজেও ভীষণ অবাক, এটা কি করলো? আহি ভিড়মি খাই খাই করেও নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করলো। আকাশ মিনমিন করে বলল, তৃষা তড়িঘড়ি করে কি বলবে ভেবে বলে ফেলল, তোমার যে এত বেশি আমার হাতে খিচুড়ি খেতে ইচ্ছে করে সেটা সিরিয়াসলি আগে বলো না কেন দুষ্টু? এর জন্যই থাপ্পড় মেরেছি। আকাশ কষ্ট করে অনিচ্ছাকৃত হেসে বলল, ও আচ্ছা আগে বলবে তো। আসলে থাপ্পড়টা আশিক মারিয়েছিল তৃষার হাত দিয়ে আকাশের গালে, সেটা তৃষাও বুঝতে পেরেছে এতক্ষণে। তৃষা জলদি করে উঠে কিচেনে গিয়ে আশিকের উদ্দেশ্যে বলল, আশিক এটা কিন্তু ঠিক হয়নি, আর সবখানে আমাকে এভাবে ফলো করলে তুমি কিন্তু আমার বিরক্তির কারণ হচ্ছ। আশিক দৃশ্যমান হয়ে মিষ্টি এসে বলল, তৃষা আমি তোমায় ভালোবাসি, তাই প্রতি মুহূর্তে তোমার সঙ্গী হয়ে থাকতে চাই। তুমি বিরক্ত হচ্ছ বুঝিনি। ঠিক আছে আমি চলে যাচ্ছি তৃষা। কথা শেষে আশিক অদৃশ্য হয়ে গেল। রান্না বান্না শেষ, আহি ঘুমিয়ে পড়েছে। ডাইনিং টেবিলে খিচুড়ি সার্ভ করে তৃষা বলল, আকাশ আহিকে ডেকে তোলো। আকাশ বলল, ওর কাঁচা ঘুম ভাঙানোর দরকার নেই, আর আমার তোমার হাতে খাবার খুব খেতে ইচ্ছে করছে আজ। তৃষা অবাক হয়ে বলল, দূর আমার লজ্জা লাগে। আকাশ তৃষার মুখের সামনে একেবারে ঝুঁকে পড়ে বলল, আজ না হয় লজ্জা লকারে রাখো। আচ্ছা আমি একবার খাইয়ে দিচ্ছি বলে তৃষা প্লেট থেকে তুলে খাইয়ে দিল আকাশকে।
তারপর দুজন টেবিলে বসে খিচুড়ি খেলো। খাওয়া শেষে হাত মুখ ধুয়ে আকাশ নিজের রুমে গেল। তৃষাও সবকিছু গোছগাছ করে আকাশের রুমে গিয়ে আকাশের পাশে বসে বলল, কেমন হলো বলো? আকাশ অন্যরকম ভঙ্গিতে তৃষার হাত ধরে। তৃষার হাত ধরে একটা চুমু খেয়ে আকাশ বলল, যে মানুষটার হাতের রান্না এত সুস্বাদু, সে না যেন কত সুস্বাদু। বলেই তৃষাকে টান মেরে আকাশের বুকে এনে আবার বলল, খিচুড়ি তো টেস্ট করা হলো, এবার হবু বউটাকে না হয় একটু টেস্ট করে দেখি। কথা শেষ করে আকাশ তৃষার ঘাড়ে ঠোঁটের স্পর্শ করতে তৃষা আকাশকে ধাক্কা দিয়ে একটু পেছনে সরে এসে বলল, এসব তুমি কি করছো? কি বলছো আকাশ? তুমি তো এমন ছিল না। আকাশ আবার তৃষার সামনে এগিয়ে এসে তৃষার দুই হাত শক্ত করে ধরে বলল, আসলে এসব আমার মনে ছিল না তৃষা, কিন্তু সেদিন তুমি ওসব বলার পরে থেকে কেমন যেন তোমাকে খুব একান্তে কাছে পাবার ইচ্ছে হচ্ছে মনে, ক্ষণে ক্ষণে। এতদিন ওইভাবে কোনো ভাবনা আসেনি, কিন্তু সেদিনের তোমার স্বপ্নের কথা শুনে কেমন একটা আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে মনে তৃষা, এবং সেটা তোমাকে মন ভরে আদর করা। তোমার শরীরে এমন ভাবে আমার ঠোঁটের চিহ্ন এঁকে দিতে মন চাইছে যেন তোমার শরীরে একটা তিল পরিমাণ অংশ বাদ না থাকে, এবং সেটা আজই হবে। তুমি বাধা দিলেও আজ আমি মানব না, মানতে পারবো না। তৃষা আতঙ্কিত, ভীষণ অস্বস্তি নিয়ে তৃষা বলল, আকাশ, কিছু জিনিস যতদিন ধরা ছোঁয়ার বাইরে থাকে ততদিন ওই জিনিসের প্রতি আরো আগ্রহ থাকে, আকর্ষণ বলে। কিন্তু কাঙ্ক্ষিত জিনিসটা একবার হাসিল হয়ে গেলে তখন আর অতটা আকর্ষণ থাকে না। আমার প্রতি তোমার এই আকর্ষণটা থাক না বিয়ে অব্দি। বিয়ের পরে আমার যা কিছু সবই তো তোমার। আমি জানি ভালোবাসার একটা অংশ শরীরও, কিন্তু এটা আপাতত বাদ থাক। আকাশ তৃষার বুকে ওড়না টেনে সরিয়ে দুই হাতে তৃষাকে জড়িয়ে ধরে তৃষার পিঠে হাত বুলিয়ে বলল, আজ কোনো কথা শুনতে চায় না মন, না কোনো বারণ। আজ তোমার শরীর টানছে আমায় খুব করে তৃষা। কথা শেষে তৃষাকে আরো শক্ত করে বুকে চেপে ধরে আকাশ বলল, আমার হার্টবিট অনুভব করার চেষ্টা করো তৃষা। সে শরীরের প্রতিটি শিরা উপশিরা তোমার খুব কাছে পাবার উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে। তোমার নরম বুকের স্পর্শ সেই উত্তেজনা আরো দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। আজ চাইলেও নিজেকে ফেরাতে পারবো না। আকাশ দুই হাতে তৃষার মুখটা ধরে ঠোঁটে চুমুখে পাঁজা কোলা করে তৃষাকে এনে বিছানায় শুয়ে তৃষার শরীরের স্পর্শকাতর স্থানে হাত বুলাতে লাগলো। তৃষার হাতের আঙুলে, গলায়, কপালে বিভিন্ন স্থানে চুমু খেতে খেতে আকাশ বলল, তোমার এই গুপ্ত সৌন্দর্য আগে কেন চোখে পড়লো না তৃষা? অন্যরকম এক নেশা জড়িয়ে আছে তোমার শরীরে। আজ সব রহস্য আমি ভেদ করতে চাই। তৃষার কোন রকম উত্তেজনা না হয়ে আরো অস্বস্তি হচ্ছে। আশিকের স্পর্শের সেই অনুভূতি আকাশের স্পর্শে মৃত। তৃষার বারবার আশিকের কথা মনে হচ্ছে। একই শরীর, দুজনের স্পর্শ, এটা হতে পারে না। নিজের কাছে নিজেকে অপরাধী মনে হবে তৃষার আজীবন। আকাশ তৃষার উপর হামলে পড়তেই রুমের দরজা হালকা শব্দ করে খুলে গেল। আকাশ উঠে গিয়ে দরজা বন্ধ করে এসে আবার তৃষাকে স্পর্শ করতেই রুমের দরজা আবার খুলে গেল। ভীষণ রেগে গিয়ে আকাশ উঠে গিয়ে দরজা বন্ধ করার জন্য দরজার সামনে গিয়ে দাঁড়াতেই দেখলো আহি দাঁড়িয়ে আছে দরজার সামনে। আহি বলল, কি আকাশ ভাইয়া, একা একা খেতে চাও তাই দরজা বন্ধ করে দিচ্ছ? আকাশ থতমত খেয়ে বলল, ইয়া মানে একা একা খেতে চাই মানে? কি বলছো আহি? আহি পিক করে হেসে ফেলে বলল, কি আবার খিচুড়ি? আহির কথা শুনে তৃষা জলদি করে বুকের ওড়না টেনে বাইরে এসে বলল, কিরে ঘুম ভাঙলো তোর? চল খিচুড়ি খেয়ে জলদি যেতে হবে, সন্ধ্যা হয়ে এলো। তৃষা বসে আছে। আহি খিচুড়ি খেতে খেতে বলল, আপু ঘটনা কি, দুজন এক রুমে? খিচুড়ির পরে আবার বিরিয়ানি খাবার বায়না ধরেছিল নাকি আকাশ ভাইয়া? তৃষা বলল, আহি একটা চর মারবো পাকনা, জলদি খা। আহি চোখ টিপ মেরে আবার বলল, আপু দুইজনে চিপায় গিয়ে আবার চিপস খাবার পরিকল্পনা করিস নাই তো? তৃষা হেসে ফেলে বলল, তুই এত কথা পাস কই আহি? কে দেয় তোর এসব কথাবার্তা ডেলিভারি? আহি বলল, আপু কচি করে কচি মনে কথা আসে, ইহা আমার মতো কচিরাই বুঝবে, তুমি বুঝবা না। আহির খাওয়া শেষে আকাশের বাসা থেকে বের হয়ে বাসায় চলে আসলো তৃষা ও আহি। রাতে তৃষা লাইট অফ করে শুয়ে পড়ল। হঠাৎ পাশে কাউকে অনুভব করে বলল, আশিক এটা কিন্তু ঠিক হচ্ছে না। তোমার মনে নিশ্চয়ই মদ মতলব আছে, আর তোমাকে তো ফেরানো যাবে না, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আশিক মিষ্টি এসে বলল, তৃষা তোমার মন ভালো নেই আজ, আকাশের ব্যবহারে ভীষণ চমকে গিয়েছ। এসব বিষয় নিয়ে হয়তো তোলপাড় তোমার মনে, তুমি ক্লান্ত। ভাবলাম তোমার মাথায় হাত বুলিয়ে দিলে দ্রুত ঘুমিয়ে পড়তে পারবে, এসব ভেবে আসা। সবার আগে ভালোবাসার মানুষটার ভালো থাকাটা জরুরি, তারপর অন্য কিছু। একটা দীর্ঘশ্বাস ফেলল তৃষা। এই দীর্ঘশ্বাসে জড়িয়ে আছে কত কথা, তার হিসাব নেই। আশিকের সাথে শারীরিক মেলামেশা হবার পর থেকে সব হিসাব বদলে গেছে তৃষার। একজনকে মন দিয়ে বসে আছে, অন্য একজনের সাথে শারীরিক মেলামেশা হয়ে গেল যেভাবে হোক। এবার আকাশ ও আশিককে নিয়ে মনের সাথে যুদ্ধ তৃষার সারাক্ষণ। আশিক তৃষার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। তৃষা ঘুমিয়ে পড়ল। সকালে আশিক তৃষাদের বাসার ছাদে দাঁড়িয়ে আছে। পাশের বাসার ছাদ থেকে একটা ছেলে ডাক দিয়ে বলল, এই যে হ্যালো, কোচি করে আহিদের ছাদে উদয় হইলেন কোথা থেকে? আশিক অবাক হয়ে বলল, কেন, আপনার কোনো সমস্যা? সমস্যা মানে মারাত্মক সমস্যা। এত সুন্দর চেহারা নিয়ে আপনার এই এলাকায় আসাটাই কোচি করে একটা সমস্যা। মেয়েরা মহল্লার রোমিওদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে আপনার উপর ক্রাশ খাইতে ব্যস্ত হইয়া পড়ার সম্ভাবনা আছে। তাই নাকি? কি নাম তোমার? কোচি করে কৃষ্ণ নামের অধিকারী আমি। কিন্তু কোচি করে কেন?
পেছন থেকে আহি এসে উপস্থিত। আহিকে দেখে কিসলু বলল, স্বাগতম জানেমান, এই ছাদে আমি, ওই ছাদে তুমি, মাঝখানে কে ওই নবাগত যুবক তোমার ছাদে অন্য কেউ দেখে এই হৃদয় কাঁদে। আহি থতমত খেয়ে কিসলুকে বলল, হয়েছে এবার থামেন। কিসলু বলল, থামবো মানে? কে ওই সুদর্শন যুবক? কি বা পরিচয়? তুমি তার উপরে ক্রাশ যদি খাও মনে লাগে ভয়। আহি দাঁত কটমট করে বলল, কিসলু কানের উপরে একটা দিমু। কিসলু চোখ বড় বড় করে বলল, ও আচ্ছা, তারপর? দুইটা অনুভব করবি? তারপর আহি, দিন দিন কোমায় থাকবি। ওমা গো, তারপর? 4 দিনের দিন কোমা থেকে ফিরে ভাবতে থাকবি বিগত 3 দিন কই ছিলি। বিষয়টি বেদনার আহি, তবুও। তারপর 5 দিনের দিন বিগত 4 দিনে ঘটে যাওয়া সবকিছু ক্লিয়ার হবে তোর কাছে। আহির কথা শুনে আশিক হেসে অস্থির। কিসলু বলল, আহি ওই যুবকের থেকে বাড়িয়ে দূরত্ব, বুঝতে চেষ্টা করো কিসলুর গুরুত্ব। কিসলুর লু বাদ দিলে বাকি থাকে কিস, একটা রোমান্টিক ব্যাপার স্যাপার। আহি বিরক্ত হয়ে বলল, আবার শুরু হলো। মনে চাইতেছে তোর 2 কানের পর্দায় 4টা নাপা এক্সট্রা মেরে অতিরিক্ত প্রেমের জ্বর কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিই। পাশে লোকজন দেখে ওনার প্রেম একেবারে উতলে উঠছে। হৃদয় ভাঙার যন্ত্রণা কচি করে তুমি কি বুঝবে আহি, বলে কিসলু একটা দীর্ঘশ্বাস ফেলল। আহি ভীষণ অবাক হয়ে বলল, তার মানে হৃদয় ভাঙার যন্ত্রণা তুই কেমনে বুঝোস? নিশ্চয়ই আগে কেউ তোর হৃদয় ভাঙছে। কার সাথে প্রেম করে ছাকা খাইছিস, সত্যি করে বল। কিসলু ভেঙা ছাকা খেয়ে আশিককে বলল, এ ভাই, আপনি একটু আহিকে বোঝান। হৃদয় ভাঙার যন্ত্রণা বিভিন্ন গল্প পড়ে জানা যায়, ছাকা খাবার দরকার হয় না। হৃদয়ের হাহাকার প্রকাশ করতে গিয়ে এখন বাস খাবার উপক্রম। আশিক আহিকে বলল, আহি, কিসলুর কথা কিঞ্চিত সত্য। বিভিন্ন গল্পে লেখকরা হৃদয় ভাঙার যন্ত্রণা সুন্দর করে লিখে প্রকাশ করে থাকেন। কিসলু আশিককে বলল, এ ভাই, কিঞ্চিত সত্য বলে তো বাস খাবার প্রবণতা 50% বুঝিয়ে রাখলে। পুরোপুরি সত্য বলতে সমস্যা কি ছিল? আহি আশিককে বলল, কিন্তু ভাইয়া, কিসলু যেভাবে দীর্ঘশ্বাস ফেলে বলল, তাতে মনে হয় ইতিপূর্বে সে ছাকা খেয়েছে। পাশের ছাদ থেকে কিসলু চেঁচিয়ে বলল, না না, বিশ্বাস করো আহি, কিসলু ছুড়ে মারে তোমার প্রতি ফ্লাইং কিসের কসম। কিসলু একদম পিওর, তুমি থাকতে পারো শিওর। কচি করে তুমি আমার একমাত্র ভালোবাসা জানো, এ জীবন তোমাকে দিলাম, আই লাভ ইউ। কিসলু ও আহির কথাবার্তা শুনে আশিক হেসে অস্থির। হঠাৎ একটা দমকা হওয়ার মতো কিছু ছুটে এসে আহিদের ছাদে থেমে গেল। আশিক ভীষণ অবাক হয়ে কাউকে বলল, নুরা, তুমি এখানে? আহি এবং কিসলু অবাক, তারা 3 জন ছাড়া কেউ তো নেই আশেপাশে। তাহলে আশিক কার সাথে কথা বলছে? আশিকের সামনে ঝলমলিয়ে চারদিকে আলোকিত করে একটি মেয়ে দৃশ্যমান হলো। তার চেহারার সৌন্দর্যে চোখ ঝলসে যাবার মতো অবস্থা। আহি ভীষণ অবাক নুরাকে দেখে। মেয়ে হয়েও আহি ক্রাশ খেয়ে গেল নুরার উপর। কিসলু চোখ বড় বড় করে অপলক দৃষ্টিতে চেয়ে আছে নুরার দিকে। সেটা দেখে আহি কিসলুকে বলল, এই সারা, এই মেয়ের উপরে ক্রাশ খাবার আগে নিচে যা কইলাম, নয়তো রাম প্যাদানি দিয়ে ছাদ থেকে সোজা চাঁদে পাঠিয়ে দেব বদ। কিসলু বলল, থামতো বাল, এমন মেয়ে মোর 14 গোষ্ঠীর কেউ কোনোদিন দেখছে কিনা সন্দেহ আছে। সুযোগ যখন পাইছি একটু দেখে রাখি। আহি দাঁত কটমট করে বলল, এই মুহূর্তে ছাদ থেকে না গেলে সব বরবাদ হয়ে যাবে কিসলুর বাচ্চা, বলে দিলাম। এখন তোর যা ইচ্ছা। কিসলু মুখ ভার করে চলে গেল চুপচাপ। আহি নুরার সামনে গিয়ে দাঁড়িয়ে মিষ্টি এসে বলল, এম্মা, আপু, তুমি মেকআপ ছাড়া এত সুন্দর। নুরা মিষ্টি এসে বলল, কেন, সুন্দর হতে হলে মেকআপের দরকার হয় বুঝি? এর মানে আপু, সুন্দরীরাও সৌন্দর্যের উপর হালকা হালকা মেকআপ খসে, সৌন্দর্য ডোজ বাড়ায় তো, তাই বললাম আর কি। একদম নয় পিচ্ছি কিউট মেয়ে, সৌন্দর্য মানুষের মনের হয়, চেহারার নয়। বাহ আপু, কত সুন্দর করে কথা বলো তুমি। তুমি তো অদৃশ্য ছিলে, দৃশ্যমান হলে কি করে আবার? তুমি কি আপু? আমি মেয়ে জিন, মানে পড়ি। নুরা পড়ি শুনে আহি হালকা করে ভিমড়ি খেয়ে পড়ে গেল। নুরা অবাক হয়ে আশিককে বলল, ও এরকম পড়ে গেল কেন? আশিক বলল, উত্তেজনায় ভিমড়ি খেয়ে। ওর নাম আহি, ভাতের চেয়ে ভিমড়ি খায় বেশি। তৃষা ছাদে এসে আশিকের সামনে নুরাকে দেখে ভীষণ অবাক। তৃষাকে দেখিয়ে আশিক বলল, ওই যে, ওর নাম তৃষা, সে তোমার এক ধরনের ভাবি। নুরা অবাক হয়ে বলল, এক ধরনের ভাবি মানে? ভাবি কি 2 ধরনের হয় নাকি? আশিক হেসে ফেলে বলল, হয়তো 2 ধরনের। বিয়ের আগে আশা তো ভাবি, মানে ভাই বিয়ে করার আশা আছে, আর বিয়ের পরে ডাইরেক্ট ভাবি। নুরা বলল, কিন্তু ভাবিটা কি? আশিক বলল, ভাবি মানে ভাইয়ের বউ। তৃষা সামনে এগিয়ে আসতে নুরা মিষ্টি হেসে তৃষাকে জড়িয়ে ধরে বলল, ভাবিটা তো অনেক মিষ্টি, মাশাআল্লাহ। নুরার কথায় তৃষা ভীষণ অবাক, কত সুইট মেয়েটির কথা। তৃষা মিষ্টি এসে নুরাকে জিজ্ঞেস করলো, কে তুমি? আমি নুরা, বলে তার মাথার এক গোছা চুল ছিঁড়ে তৃষার হাতে দিতেই সেটা ফুলের তোড়ায় পরিণত হলো। ফুলগুলো যেমন সুন্দর তেমনই মন মতো সুগন্ধে ভরে গেল চারপাশ। নুরা বলল, অভিনন্দন ভাবি, আমার বেস্ট ফ্রেন্ড আশিকের মনের ইচ্ছা তাহলে পূর্ণ হতে চলেছে। আহি উঠে দাঁড়িয়ে নুরাকে দেখিয়ে তৃষাকে বলল, বলো আপি, এমন মেয়ের সৌন্দর্যের কাছে ফেয়ার অ্যান্ড লাভলিও হেরে গিয়ে লজ্জায় টিউবের ভেতর শুকিয়ে যাবে, তাই না? তৃষা আহিকে বলল, এবার একটু থাম তুই, নয়তো উদা জায়গায় ভিমড়ি খেত পড়ে থাক। নুরা আহির মাথায় হাত বুলিয়ে দিতেই কয়েকটি সোনালী রঙের প্রজাপতি দৃশ্যমান হয়ে আহির চারপাশে উড়তে লাগলো। আহি তাদের নিয়ে ব্যস্ত। আশিক তৃষাকে বলল, তৃষা, নুরা আমার কাজিন এবং সবচেয়ে ভালো বন্ধু। আমি জানতাম আর কেউ না হোক
নুরা আমায় ঠিকই খুঁজে বের করবে। শেষ নিঃশ্বাস পর্যন্ত ওর আর আমার এই সম্পর্ক ছিন্ন হবার নয়। নুরা বলল, আশিক যে বন্ধুত্ব নষ্ট হয় সেটা কখনোই বন্ধুত্ব নয়। বন্ধু মানেই ভরসার স্থল, সবচেয়ে কাছের, হৃদয়ের একটা অংশ জুড়ে থাকা কেউ। তৃষা বলল, বাহ, তোমাদের বন্ধুত্ব অটুট থাক আজীবন। রাতে তৃষার পাশে শুয়ে নুরা বলল, আমার মনে হয় আশিক তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছে তৃষা। সেই যে আসলো আর ফিরল না জিন রাজ্যে, হয়তো এতদিন তোমার কাছে ছিল। তুমি ওকে ফিরিয়ে দিও না। তৃষা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, নুরা, আমি একজনকে ভালোবাসি, কিন্তু এদিকে আশিক যেভাবেই হোক আমার সাথে শারীরিক মেলামেশা করে ফেলেছে। আমি একটা মেয়ে, আমার কাছে শরীরটাই সব থেকে বড় সম্পদ, আর সেটা ইতিমধ্যে আশিক লুট করেছে। আমি চাই না জনে জনে দেহ বিলাতে। এতে নিজের কাছে নিজেকে অপরাধী হয়ে থাকতে হবে জীবনভর। একদিকে আশিকের সাথে শারীরিক মেলামেশা, ওদিকে আকাশের ভালোবাসা। আমি কোন পথে যাবো ভেবে পাই না। হয়তো মৃত্যু আমার জন্য সঠিক সমাধান। নুরা তৃষার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সবকিছু এবার আমি ম্যানেজ করে নেব, তুমি ঘুমিয়ে পড়ো। সকালে তৃষার রুমে এসে তৃষার পাশে লম্বা হয়ে একটি সাপ শুয়ে আছে দেখে তৃষার দাদি ভয়ে চেঁচিয়ে উঠল। চোখ থেকে চশমা খুলে নিচে পড়ে গেল। দাদির চিল্লানি শুনে তৃষা হুড়হুড় করে উঠে বসল। আসলে নুরা ঘুমানোর সময় সাপের রূপ ধারণ করে ঘুমিয়ে পড়েছিল। দাদি সাপরূপী নুরাকে দেখে ভয়ে চেঁচিয়ে উঠেছিল। ঘুম জড়িত চোখে তৃষা বলল, সকাল সকাল কি হলো দাদি? দাদি ভয় জড়ানো কণ্ঠে বলল, তোর পাশে শুয়ে আছে সাপ একটা। নুরা জলদি করে সাপ থেকে কোরবানিসে পরিণত হলো। আহি এসে দাঁড়িয়ে বলল, কি সমস্যা কি? চিল্লাচিল্লি করে শব্দ দূষণের মানে কি দাদি? তৃষা দাদিকে বলল, দাদি চশমা চোখে দিয়ে ভালো করে একবার দেখো। দাদি চশমা তুলে চোখে দিয়ে আবার তাকিয়ে দেখলো যেখানে সাপ ছিল সেখানে কোলবালিশ। দাদি অবাক হয়ে বলল, এ কি, বিষয়টা কি? আহি বলল, বিষয়টা বেদনার দাদি। সকাল সকাল হুদাই চিল্লায় ঘুম ভাঙে না। সাপকে কোলবালিশ দেখো তুমি। কোন দিন আবার কোলবালিশকে পুরুষ লোক মনে করে বলবা তৃষা জামাইরে জড়ায় এতরা শুয়ে আছে, তারপর কেলেঙ্কারি। দাদি আহিকে বলে, থাম তো, খালি বেশি কথা, কল্লা ধরে জামাই বাড়ি ট্রান্সফার করে দিব একদম। আহি দাদি গালটা দিয়ে বলল, শুভ কাছে দেরি করতে নেই দাদি, আমি রেডি। দাদি হেসে ফেলে বলল, লজ্জা শরম বিক্রি করে মনে হয় ফুচকা খাইছে, বান্দর মাইয়া একটা। দাদি যেতে যেতে তৃষাকে বলল, জলদি হাত মুখ ধুয়ে আয়, নাস্তা খাবি। আহি বলল, দাদি তার নাস্তা খাবার দরকার নেই, সে ক্রাশ খাইছে। দাদি অবাক হয়ে বলল, ঘুম থেকে উঠে হাত মুখ না দিয়ে ক্রাশ খাইছে? ক্রাশ কি এমন অমৃত? আমার একটু দে তো খাই। আহি অট্ট হাসিতে ফেটে পড়ে বলল, এই বয়সে তোমার পেটে ক্রাশ হজম হবে না দাদি, শেষে অকালে অক্কা পাবা। তুমি বরং নাস্তা খাও। আহি ও দাদি চলে যেতে নুরা কোলবালিশ থেকে আবার নিজের রূপ ধারণ করলো। আশিক দৃশ্যমান হয়ে নুরাকে বলল, চলো নুরা, দেরি হয়ে যাচ্ছে। তৃষা অবাক হয়ে বলল, কোথায় যাচ্ছ তোমরা? আশিক বলল, পরে বলবো তোমায়। তারপর আশিক ও নুরা অদৃশ্য হয়ে গেল। কফি শপে বসে আনমনা হয়ে কফির কাপে চুমুক দিয়ে কিছু একটা ভাবছে আকাশ। এমন সময় তৃষা এসে উপস্থিত। চেয়ার টেনে মুখোমুখি বসে তৃষা বলল, আকাশ অপ্রাপ্তিতে অনেক সময় এক ধরনের সুখ থাকে। তৃষার কথা শুনে আকাশ ভীষণ অবাক হয়ে বলল, হঠাৎ এসব কি বলছো তৃষা? হ্যাঁ আকাশ, আমার মনে হয় আমাদের মাঝে দূরত্ব তৈরি হওয়া বেটার। মানে এসব কি বলছো তৃষা? হ্যাঁ আকাশ, যাকে ভালোবাসা যায় তাকে ঠকানো যায় না। তৃষা সেদিন তোমার শরীর পেতে জোরাজুরি করেছে, তাই হয়তো তুমি রাগ করে এসব বলছো। একদম না আকাশ। তাহলে কি? আমার অন্য কারোর সাথে শারীরিক মেলামেশা হয়েছে আকাশ, তাও অনেকবার। অন্যের ভোগ করা দেহটা তোমায় দিয়ে আমি নিজের কাছে অপরাধী হয়ে থাকতে চাই না। তোমার প্রতি না হয় ভালোবাসাটুকু অক্ষত থাক। তৃষার কথা শুনে আকাশ ভীষণ অবাক হয়ে থমকে গেল। তৃষা কি বলছে এসব? কিছুক্ষণ নীরব থেকে আকাশ বলল, তার মানে আমার সাথে প্রেমের নাটক করে আর ফিজিক্যাল রিলেশন করে অন্যের সাথে? এতই যখন অ্যালার্জি, আমায় বলতেই পারতে, আমি তোমার খায়েশ মিটিয়ে দিতাম। দেহ তো একটাই। কজনকে দিতে চাও তৃষা বলো, নাকি একজনকে হবে না তোমার? তৃষা বলল, একটু ভেবেচিন্তে কথা বলো আকাশ। আকাশ কড়া মেজাজে বলল, ভেবে বলার আর কি আছে, কত বড় জঘন্য কাজ। আমি কি পারতাম না তোমার শারীরিক চাহিদা মেটাতে? নাকি আমাকে পুরুষ মনে হয় না? ভালোবাসো আমাকে, এই শরীর বিলাচ্ছ অন্যকে? বাহ, ভালো তো। তোমার প্রতি সমস্ত ভালোবাসা এখন থেকে ঘৃণায় পরিণত হলো। কিছু নেই আর, তুমি চলে গেলে খুশি হবো। তৃষা চুপচাপ উঠে দাঁড়িয়ে ভালো থেকো আকাশ বলে কফি শপের বাইরে এসে এক নির্জন রাস্তায় এসে দাঁড়ালো। আশিক দৃশ্যমান হলো তৃষার সামনে। তৃষার চেহারাটা পাল্টে নুরার চেহারা হয়ে গেল। আসলে এতক্ষণ তৃষার রূপ ধরে নুরাই কথাগুলো বলছিল আকাশের সাথে। নুরা আশিককে বলল, আশিক, আমাকে তৃষা সাজিয়ে আকাশকে এসব বলানোর মানে কি? আশিক বলল, শোনো নুরা, এই কথাগুলো তৃষা আশিককে বলতে চেয়েও পারছে না, তাই তোকে তৃষা সাজিয়ে কথাগুলো বললাম। কথাগুলো শোনার পরে আকাশ যে কথাগুলো বলছে সেগুলো শুনে তৃষা ভীষণ কষ্ট পেয়ে ভেঙে পড়তো। নুরা, আমি চাই না তৃষা এমন কষ্ট পাক, তাই তো তোকে তৃষা সাজিয়ে এই আয়োজন। নুরা বলল, বাহ বাহ, জিনরাজের নবাগত রোমিও উদয়। আশিক হেসে ফেলে বলল, চুপ কর নুরা, ভালোবাসার মানুষকে এইভাবে আগলে রাখতে হয়, তাকে যেন কষ্টরা স্পর্শ করতে না পারে, হতাশারা গ্রাস করতে না পারে। নিজের জীবনের বিনিময় হলেও ভালোবাসার মানুষটার মুখে হাসি ফোটানোর আপ্রাণ চেষ্টার নামই ভালোবাসা। নুরা অবাক হয়ে বলল, বাহ আশিক, তুই যে প্রেমে পিএইচডি করছিস জানা ছিল না।
জিন হয়ে তুই প্রেমে পড়ে আজ মানুষ হয়ে গেলি, আর মানুষটা আজকাল অমানুষ হয়ে যায়। কি একটা অবস্থা। আকাশ কফি শপে আরো একটা কফি অর্ডার করে কফি কাপ সামনে নিয়ে বসেছিল। একটা মেয়ে এসে কফি শপে ঢুকে সোজা আকাশের টেবিলের সামনে এসে চেয়ার টেনে বসে বলল, এই যে হ্যালো, কফি কি খাবার জন্য অর্ডার করেছেন নাকি সামনে রেখে পূজা করার জন্য? আকাশের সামনে চেয়ার টেনে বসা মেয়েটি বলল। আকাশ অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে বললেন? মেয়েটি মিষ্টি হেসে বলল, তো আপনার কি মনে হয় আমি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে বলেছি? মেয়েটির কথা শুনে মন খারাপের মাঝেও হেসে ফেলল আকাশ। হাত বাড়িয়ে দিয়ে আকাশ বলল, বাই দ্য ওয়ে, আমি আকাশ। আকাশের হাতটা ছুঁয়ে দিয়ে মেয়েটি বলল, আমি জান্নাত। পাশ দিয়ে ওয়েটার যাচ্ছিল। জান্নাতের মুখে আমি জান্নাত শুনে ওয়েটার থমকে দাঁড়িয়ে জান্নাতের দিকে চেয়ে রইল। জান্নাত অবাক হয়ে ওয়েটারকে বলল, কি ব্যাপার? ওয়েটার বলল, ম্যাম, ব্যাপার তো ভিমরি খাবার। জান্নাত অবাক হয়ে বলল, এত কিছু থাকতে ব্যাপারটা ভিমরি খাবার কেন? ওয়েটার বলল, ম্যাম, আপনার জান্নাত নামের মধ্যে পরকালের একটা ব্যাপার স্যাপার বিদ্যমান। মানুষ জান্নাতে যেতে চায়, আর জান্নাত নিজে এসে আমাদের কফি শপে উপস্থিত। ওয়েটারের কথা জান্নাত এবং আকাশ হেসে ফেলল। ওয়েটার চলে গেল। জান্নাত আকাশকে বলল, আপনাকে ভীষণ আপসেট মনে হচ্ছে, কিন্তু কেন? একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশ বলল, কিছু জিনিস আমরা খুব করে চেয়েও পাই না, তাই। জান্নাত বলল, কিছু জিনিস ভাগ্যে থাকে না বলে আমরা পাই না। এভাবে ভাবলে কষ্টটা কম হয় মিস্টার। বাহ, খুব সুন্দর করে কথা বলেন আপনি জান্নাত, বলে মুগ্ধ হয়ে আকাশ তাকিয়ে আছে জান্নাতের দিকে। জান্নাত ফু দিয়ে কানের পাশে পড়া চুলগুলো উড়িয়ে দিয়ে বলল, এই যে হ্যালো। চোখ দুটো রাজহাঁসের ডিমের মতো করে যেভাবে তাকিয়ে আছেন, আমার রূপের ঝলকে চোখের পলকে ভিমড়ে খেয়ে পড়ে যাবেন তো, সাবধান। আকাশ চোখ সরিয়ে বলল, আচ্ছা জান্নাত, কখনো কারো প্রেমে পড়েছেন? জান্নাত বলল, পড়ার আগেই তো প্রেম গায়েব। হুদা জায়গায় পড়ে হাত পাতায় আর ভাঙেনি। মানে? সে এক লম্বা ঘটনা মিস্টার আকাশ, একটু শর্ট করে বলা যায় না? আচ্ছা, টেনে টেনে স্কিপ করে বলছি তাহলে। ওকে বলো। একজনের উপর ক্রাশ খেয়েছিলাম, হাতে তার নামের প্রথম অক্ষরও লিখেছিলাম, পরে দেখি বানান ভুল। সেই থেকে আত্মগোপনে আছি। বিষয়টি বেদনার। জান্নাতের কথা শুনে আকাশ হেসে অস্থির, একেবারে গড়াগড়ি খাবার অবস্থা। জান্নাত মিষ্টি হেসে বলল, এই হাসিটুকু দেখার জন্য এত কিছু বলা মিস্টার আকাশ। এদিকে রুমে আয়নার সামনে বসে সাজুগুজু করছে তৃষা। পেছনে আশিক দৃশ্যমান হয়ে তৃষাকে জড়িয়ে ধরে ঘাড়ে চুমু একটা দিয়ে বলল, আমার পরিটাকে আজ সেই লাগছে। তৃষা শুষ্ক হেসে বলল, বাহ, তাই নাকি মিস্টার জিন প্রেমকুমার? হ্যাঁ একদম তৃষা, কিন্তু লিপস্টিক মাখার দরকার নেই ঠোঁটে। এ মা, কেন আশিক? তৃষা, তোমার লিপস্টিক আমার পেট খারাপের কারণ। মানে? মানে সেদিন তোমার ঠোঁটে চুমু খাবার সময় চুমুর চাইতে বেশি তোমার ঠোঁটে লিপস্টিক খেয়েছি বোধ হয়, এই থেকে পেট খারাপ। SMC ওরসালাইনেও কাজ হচ্ছে না, চুমুর চেয়ে লিপস্টিক বেশি খেলে যা হয় আর কি। আশিকের কথা শুনে তৃষা হেসে অস্থির। আশিক হঠাৎ করে তৃষার হাসি মাখা ঠোঁটে চুমু খেয়ে বলল, এই হাসির জন্য ফাঁসিতে চড়তেও রাজি তৃষা। তৃষা বলল, যখন তখন এসব কি আশিক? আশিক বলল, ভালোবাসা যখন তখন থাকে না তৃষা, ইচ্ছার উপর নির্ভর সব। এই যে ইচ্ছে হলো চুমু খেলাম, তুমি যে আমার অস্তিত্বে মিশে আছো তৃষা, আমি বাঁচতে চাই। তৃষা আশিকের কথায় মন্ত্রমুগ্ধ হয়ে উঠে দাঁড়িয়ে আশিকের চোখে চোখ রেখে অনড় দাঁড়িয়ে আছে। আশিক টান দিয়ে তৃষাকে বুকে এনে শক্ত করে জড়িয়ে ধরে তৃষার কামিজের ভেতর হাত ঝুঁকিয়ে পিঠে হাত বুলাতে বুলাতে বলল, তোমায় ছুঁয়ে দেবার ইচ্ছা হলো তাই কামিজের ভেতর থেকে হাত ঝুঁকিয়ে ছুঁয়ে দিলাম। এসব কাপড়ের আবরণ আমার ভাল লাগে না। আশিকের হাতে কি এক জাদু আছে তৃষা নিজেও জানে না। আশিক ছুঁয়ে দিলে তৃষা পাগল হয়ে যায়। আশিক তৃষার ঠোঁটে চুমু খাবে এমন সময় আহির রুমে ঢুকে তৃষা ও আশিককে জড়িয়ে ধরে আছে দেখে বলল, এর জন্যই তো ভাবি এসি চলার পরেও ঘরের আবহাওয়া এত হট কেন? তগো প্রেমের উষ্ণতা ঘরে থাকা দেয়। আশিক তৃষাকে ছেড়ে দিয়ে আহিকে বলল, ইয়া মানে আহি, আমরা উচ্চতায় মাপছিলাম কে কত লম্বা। আহি ভেঙচি কেটে বলল, কোলাকুলি করেও যে উচ্চতা মাপা যায় তা না জানা আমার কচি মন। কচি করে উচ্চতা মাপার ভং ধরে আবার গভীরতা মাপার ধান্দা কিনা কে জানে। তৃষা হেসে ফেলে আবার নিজেকে সামলে নিয়ে আহিকে ধমক দিয়ে বলল, আহি, পাকনামি না করে যা এখান থেকে। আহি ভেঙচি কেটে বলল, তোদের ভালোবাসা এভাবে গরম ছড়ালে আমাদের মতো কচিদের কচি করে না পেকে উপায় আছে? কথা শেষে আহি চলে গেল। এদিকে কফি শপে জান্নাতের কথাবার্তা ভীষণ মুগ্ধ আকাশ। আকাশ বলল, জান্নাত, অনেক কথা হলো, বলো কি খাবে? জান্নাত বলল, একটা চুমু দাও, খাই। আকাশ অবাক হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে জান্নাতের দিকে। জান্নাত উঠে আকাশের পাশে এসে জান্নাত আকাশের ঠোঁটে একটা চুমু খেতেই আকাশ হতবাক। এটা কি হলো? পাশের টেবিলে বসা একজন লোক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বছরের পরে বছর প্রেম করে ছেঁকা ছাড়া কিছুই খাইতে পারলাম না, আর কফি খেতে এসে মানুষ চুমা খায়। ডিসিশন পাক্কা, বাকিটা জীবন কফি শপে কাটানো, তবুও যদি কিসমিস কিছু খাবার সৌভাগ্য হয়। জান্নাত মুচকে এসে লোকটাকে বলল, ছেঁকা খেয়ে স্বর্গ যাই যাই অবস্থা আপনার, বাসায় গিয়ে কিসমিস খেয়ে এনার্জি বুস্ট করেন। স্বর্গে যাবার জার্নি অনেক লম্বা,
আকাশ নিচের দিকে তাকাতে বলল, জান্নাত, কফি শপে এত এত লোকের সামনে এটা কি করলে? এসব দেখে সবাই কি ভাববে? জান্নাত বলল, পাশের টেবিলের লোকটা ছাড়া কেউ আমাদের এই রোমান্টিক দৃশ্য দেখতে পায়নি। আকাশ আকাশ অবাক হয়ে বলল, দেখতে পাইনি মানে? কিসব ঘোড়ার ডিম বলছো? জান্নাত হেসে বলল, আমি ঘোড়ার ডিম বলছি না, লোকজন ঘোড়ার ডিম দেখতে ব্যস্ত, তাই আমাদের রোমান্টিক সিন একজন ছাড়া কেউ দেখেনি। আকাশ খেয়াল করে দেখলো কফি শপের বাইরে বিশাল আকৃতির একটি ডিম, সেটার দিকে তাকিয়ে আছে সবাই অবাক বিস্ময়ে। আকাশ অবাক হয়ে জান্নাতের দিকে তাকালো। জান্নাত মিষ্টি হেসে একটা তুড়ি বাজাতে ডিমটা গায়েব হয়ে গেল। আকাশ ভীষণ অবাক হয়ে বলল, জান্নাত, এটা কিভাবে সম্ভব? জান্নাত মাথার একটা চুল ছিঁড়ে আকাশের দিকে বাড়িয়ে দিতেই সেটা একটা গোলাপে পরিণত হয়ে গেল। আকাশ কি দেখছে সব, নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না তার। এটা কিভাবে সম্ভব? জান্নাত ফুলটা আকাশের হাতে দিয়ে বলল, অসম্ভবকে সম্ভব করার জান্নাতের কাজ। আকাশ পাশের টেবিলে বসা সেই লোকটা জান্নাতকে বলল, আপনি কি আমাদের হিরো অনন্ত জলিলের দূরের সম্পর্কের খালাতো বোন টাইপের কিছু হন? জান্নাত ভ্রুকুচকে বলল, তার মানে? লোকটা বলল, তার মানে এতদিন জানতাম অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের কাজ, আজকে একই ডায়লগ আপনার মুখে শুনলাম। তাহলে আপনি কি অনন্ত জলিল ফিমেল ভার্সন? জান্নাত হেসে ফেলে বলল, আমি জান্নাত, আমার তুলনায় আমি নিজে। কেউ বেশি বকবক করলে মারি কানে, প্যান্ট চায় ভিজে। জান্নাতের কথা শুনে লোকটা ফাঁটা বেলুনের মতো চুপসে গেল। আকাশ উঠে জান্নাতের হাত ধরে এক কর্নারে টেনে এনে বলল, ছ্যাঁকা খেয়ে ভুলভাল দেখছি না তো? এসব কি করে সম্ভব? জান্নাত আকাশকে বলল, তোমার হাতের ফুলটা আমার খোপায় গুজে দাও। আকাশ আকাশ জান্নাতের খোপায় গোলাপটা গুজে দিতে গোলাপটা আবার চুলে পরিণত হয়ে জান্নাতের চুলের সাথে মিশে গেল। এই দৃশ্য দেখে আকাশ পিন্ডি খেয়ে ফ্লোরে পড়ে গেল। আকাশের মুখে পানি ছিটিয়ে হুঁশ ফেরালো জান্নাত। আকাশ চোখ বড় বড় করে বলল, জান্নাত, তুমি আসলে কে? জান্নাত মুচকে এসে বলল, আমি মানুষ নই আকাশ, জিন জাতি, পড়ি আমি। জান্নাত পড়ি এই কথা শুনে আকাশ আবারও ভিমড়ি খাবে এমন সময় আকাশের গালে একটা চর মেরে জান্নাত বলল, ফের যদি ভিমড়ি খেয়ে সময় নষ্ট করো তাহলে ভালো হবে না বলে দিচ্ছি। কথা আছে না, ইয়ের পেটে খিস হয় না? আকাশ গাল চেপে ধরে মিনমিন করে বলল, কথা সত্য। রাতে খেয়ে দিয়ে জলদি করে শুয়ে পড়ল তৃষা। হঠাৎ তৃষার পাশে দৃশ্যমান হলো আশিক। আশিককে দেখে তৃষা বলল, কি ব্যাপার আশিক, মনে কোনো কুমতলব নেই তো? আশিক তৃষাকে জড়িয়ে ধরে বলল, একদম নেই, 2 দিন পরে তো তুমি আমারই, তাই ধৈর্য ধরে আছি। তৃষা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আকাশকে আমি কি জবাব দেব? আশিক বলো। কিছু কথা বলতে চেয়েও বলতে পারছি না। ওসব নিয়ে তোমার আর ভাবতে হবে না তৃষা। মানে কি আশিক? মানে নুরাকে তোমার রূপে আকাশের কাছে পাঠিয়ে তোমার না বলা কথাগুলো বলিয়েছি। কি বলো এসব আশিক? নিশ্চয়ই আকাশ ভেঙে পড়েছে খুব। একদম না তৃষা, ভেঙে পড়লে সেটা টেনে সোজা করার মতো একজন তার সাথে আছে। মানে কি আশিক? কে সে? সে আমাদের নুরা তৃষা, জান্নাত নামে আকাশের সাথে পরিচিত হয়েছে এবং নুরা ঠিকই তাকে নিয়ন্ত্রণে নিয়ে নেবে। আশিক, তার মানে? হ্যাঁ তৃষা, নুরারও ইচ্ছে মানুষ বিয়ে করার, তাই সেট করে দিলাম আর তোমায় আমার করে নিলাম। ও হ্যাঁ, 2 দিন পরে আমাদের মুরব্বী জিনরা আসছে আমাদের বিয়ে পড়াতে তৃষা, যদি তোমার কোনো আপত্তি না থাকে। এদিকে আকাশের বাসায় নুরা মানে জান্নাত আকাশের মুখোমুখি বসে আছে। আকাশের মন খারাপ। জান্নাত আকাশকে বলল, আকাশ তৃষা যেভাবেই হোক একজনের সাথে শারীরিক মেলামেশা করেছে এবং সে চায় তার শরীর যে পেয়েছে নিজেকে তার কাছে সঁপে দিতে। শরীর কোনো পণ্য নয় যে জনে জনে বিলাবে। সে চায় তার শরীর সম্পর্কে ওই একজনই জানুক আজীবন। তার এই চিন্তা ভাবনাকে তোমার শ্রদ্ধা করা উচিত আকাশ। তোমাকেও সে ঠকাতে চায় না, আবার নিজের কাছেও নিজেকে অপরাধী করতে চায় না বলেও সে তোমাকে সত্যটা বলে দিয়েছে। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলল। জান্নাত আকাশের হাত ধরে বলল, আকাশ, তুমি চাইলে আমি থেকে যেতে পারি। তৃষার শূন্যস্থান পূরণ করতে না পারলেও ভালোবাসা দিয়ে খুঁচিয়ে দেব তোমার হৃদয়ের হাহাকার। কথা দিলাম। আকাশ জান্নাতের হাতটা শক্ত করে ধরল। 2 দিন পরে একই দিনে তৃষা আশিকের এবং আকাশ ও জান্নাতের বিয়ে হয়ে গেল। এই ছাদে দাঁড়িয়ে আছে আহি, ছাদের পাশে দাঁড়িয়ে আছে কিসলু। আহি গজগজ করে বলল, সবাই পায় জিন পরি আর আমি একটা রসকসহীন কিসলু লইয়া মরি। কিসলু হেসে ফেলে বলল, জিন পরি ফেলে রেখে গায়েব হয়ে চলে যেতে পারে সুন্দরী, কিন্তু কিসলুর তো গায়েব হওয়ার ক্ষমতা নেই। সে তোমাকে আপন করে পাবার পরে তোমার ছায়া হয়ে থাকবে সারাক্ষণ। তোমার পাশে ভরসা রাখতে পারো। এই জীবন তোমার জন্য, তাই তোমার জন্য মরণ যেন হয়। তা না হলে ভালোবাসা ভালোবাসাই নয়। কিসলুর কথা শুনে মুগ্ধ হয়ে আহি বলল, আমিও তোমায় চাই কিসলু, তোমার স্পর্শ অনুভব করি খুব কল্পনায়। কাগজে কলমে তোমার না হওয়া পর্যন্ত এই স্পর্শ না হয় অদৃশ্য স্পর্শ হয়ে থাক।